সিম্পল, হার্টি অ্যান্ড ডিলিশিয়াস ফুড। আজকের এই ভিডিওর খাবারকে আমি এভাবেই বর্ণনা করতে পারি। এক কথায় যদি বলি তাহলে রাস্টিক ফুড। আর এর সাথে অবশ্য একটু ঘোরাঘুরিও আছে। আপনার যাওয়ার পথে আপনাকে একটা সুস্বাদু স্মৃতি এবং আপনার ঘোরাঘুরির ক্ষেত্রে আপনাকে একটা ভালো ইন্ধন যে সমস্ত খাবার জোগাতে পারে, সেই সমস্ত খাবারকে আজকের এই ভিডিওতে আমি ফিচার করেছি। আর ওই যে বললাম, এরকম ভালো খাওয়া দাওয়ার সাথে একটু ভালো ঘোরাঘুরিও কিন্তু আছে। তো আশা করব আজকের এই পর্বটা দেখতে আপনাদের মন্দ লাগবে না। আসুন ঝটপট এই সফর শুরু করে দেওয়া যাক। আজকে বেরিয়ে পড়েছি, অনেক দূর যাব, অ্যারাউন্ড 350 কিলোমিটার দূরে। কিন্তু এই যে এপিসোডটা এখন আপনারা দেখছেন, সেটা আপনারা দেখবেন যে হাইওয়ের পপুলার খাবার, ব্রেকফাস্ট আর লাঞ্চ, এমনটাই আমার প্ল্যান। আপাতত NH-19 ধরে চলেছি, দুপাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। NH-19 দারুণ সুন্দর, হাইওয়েগুলো এখন ভালোই হয়ে গিয়েছে, টোলও সেরকম বেড়েছে। যাই হোক, আপাতত কোথাও একটা আমরা জলখাবার খাবো আর কি। জলখাবার খায় আর ব্রেকফাস্ট করে, তো জলখাবার খাবো, সে জলখাবার খায় ব্রেকফাস্ট করে, কিন্তু জলখাবার করবো এটা বলা যায় না। যাই হোক, জলখাবার খাবো, আবার সেইটা আপনাদেরকে দেখাবো। তারপরে কোথাও লাঞ্চ করব। হাইওয়ের পপুলার খাবার আজকের ভিডিওর উপপাদ্য। তারপরে জার্নি আরও দূরে কন্টিনিউ হবে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। স্টে টিউনড, আজকে আমার এনার্জি খুব হাই। এই ভিডিওটা যেদিন শ্যুট হচ্ছে, দিনটা ছিল 1 জুলাই। আমি চলেছিলাম দেওঘরের উদ্দেশ্যে। আমার চ্যানেলে অলরেডি দেওঘর ফেমাস ফুড এই সিরিজের 3টে এপিসোড রিলিজ হয়ে গিয়েছে। যারা দেখেননি তাদের জন্য ওই 3টে এপিসোডের লিঙ্ক আমি এই ভিডিওর লাস্টে দিয়ে দেবো। আর আপাতত চলুন এই হাইওয়েতে একটা পপুলার জায়গায় ব্রেকফাস্ট অর্থাৎ সকালের জলখাবারটা সেরে ফেলা যাক। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম শক্তিগড়ের আদি শেফালি হোটেলে। এই জায়গাটার বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম এবং তারপর আজ প্রথমবার এখানে আমি খাওয়া দাওয়া করতে এলাম। এখানকার রান্নাঘরের কথা যদি বলি তাহলে সেটা ট্র্যাডিশনাল, পরিচ্ছন্ন, কয়লার আঁচে রান্নাবান্না হয়। আর যেখানে আপনি আমি বসে খাওয়া দাওয়া করব, সেই জায়গাটাও বেশ পরিচ্ছন্ন, অনেক প্রশস্ত, তবে নন এসি। দুপুরবেলায় এখানকার বাঙালি খাবারের পপুলারিটি যে ভালো, সেটা গিয়ে বুঝতে পেরেছিলাম। নানা রকমের বাঙালি খাবার প্রিপেয়ার করা হচ্ছিল, কিছু খাবার প্রিপারেশন করে রাখা ছিল, যেগুলো আজকে দুপুরে মানুষজন এসে এখানে খাওয়া দাওয়া করবেন, এমন সমস্ত খাবার। আর এর সাথে সাথেই সেই মুহূর্তে যে সমস্ত গেস্ট ব্রেকফাস্টের জন্য এই হোটেলে গিয়েছিলেন, তাদেরও অর্ডার তৈরি হচ্ছিল। দিনের ব্যস্ততার জন্য শেফালি হোটেল নিজেকে প্রস্তুত করছিল, এটুকু বলতে পারি। এটা আলু পরোটার পুর। সকালবেলায় আপনি হাইওয়ে দিয়ে চলেছেন এবং একটা হার্টি মিল খেতে চান, তাহলে আলু পরোটা ব্রেকফাস্টে থাকতেই হবে। শেফালি হোটেলের পোস্ত ছড়ানো আলু ভাজালো অনেক খ্যাতি শুনেছিলাম, অতএব সেটাও বলতেই হলো। আর সত্যি কথা বলতে, এখনও পর্যন্ত এই ট্র্যাডিশনাল কিচেনে কয়লার আঁচে রান্না হওয়া দেখতে কিন্তু আমার বেশ লাগে। এইটা তৈরি হচ্ছে চিকেন অয়েল ফ্রাই। এই খাবারটাও এখানকার পপুলার, এমনটা জেনেছিলাম। ব্যাস, তাহলে আর কি, আমার খাবার প্রিপেয়ার হয়ে গিয়েছে। ওই যে গোড়ায় বলেছিলাম, একেবারে সুস্বাদু এবং রাস্টিক খাবার, একদম সেরকম খাবার। আসুন হাত লাগানো যায়, খিদে পাচ্ছে। শক্তিগড়ের যে নতুন ফ্লাইওভারটা হয়েছে, সেই ফ্লাইওভারটা পেরিয়েই এই আদি শেফালি হোটেলকে দেখতে পেয়ে যাবেন বাঁদিকে। মানে কলকাতার থেকে যখন আপনারা টুয়ার্ডস বর্ধমান যাচ্ছেন, ওই ফুটেই পড়বে ফ্লাইওভারটা পেরোলেই। এখানকার এই পোস্ত দিয়ে আলু ভাজা, চিকেন অয়েল ফ্রাই, এইসবের বেশ কিছু ভিডিও আমি দেখেছিলাম। এই যে অয়েল ফ্রাইটা বানিয়েছে, সেটা কিন্তু বেশ লোভনীয়, জিভে জল আসছে, কারণ এতে নানা রকমের মশলা দিয়েছে, সেই মশলাগুলোর বেশ সুবাস আছে। আলুর পরোটাও বানিয়েছি, কিন্তু সবার আগে রুটি আলু ভাজা আর এই অয়েল ফ্রাইটা ট্রাই করব। রুটি আলু ভাজা এর স্বাদ তো আপনাদেরকে নিশ্চয়ই বলতে হবে না। বর্ধমানে পোস্ত সব কিছুতেই যায়। আমার আদি গ্রাম দেশ বর্ধমান জেলাতে, তো তাই পোস্ত আমাদের একটা স্টেপল ফুড, ইমোশনের মতো। এই রুটিতে আলু ভাজাতে পোস্ত দিয়ে খাওয়া যায়। এনারা যখন আলু ভাজাটা ভাজছিলেন, তখন দেখলাম যে তেলের পরিমাণ খুবই কম, মানে নামমাত্র। বাড়ির মতো খাবার, স্নিগ্ধ এবং আন্তরিক খাবার। আন্তরিক খাবার বলতে আমি যেটা বোঝাতে চাইছি, যে এই স্বাদের মধ্যে আপনার বাড়ির একটা ফিলিং আছে। যারা সকালবেলায় হাইওয়ে দিয়ে যাচ্ছেন, হালকা ব্রেকফাস্ট করতে চাইছেন, এই রুটি আলু ভাজাটা জবরদস্ত, সত্যিই কথা। পোস্ত দেওয়াটা যেটা হয়েছে, পোস্তর একটা ওই দানা দানা ব্যাপার থাকে, তো
যেটার প্রতি আমাদের একটা তীব্র ভালোবাসা আছে। সুন্দর। চিকেন অয়েল ফ্রাইটা আমি ট্রাই করব। এটার যেটা পোর্শন না, সেটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট। আর এখানে একটা চাটনি দেওয়া হয়েছে, এই চাটনিটা দিয়ে এই এক পিস চিকেন অয়েল ফ্রাই নিয়ে টেস্ট করা যাক। ব্রেকফাস্ট আইটেম নয় ডেফিনেটলি, স্ন্যাক্স হিসেবে, কিন্তু খাওয়া যাক, এখানকার পপুলার আইটেম। চাটনিটা আমাদার চাটনি, নাইস, হালকা টক ভাব। এই চিকেন পকোড়ার সাথে দারুণ যাচ্ছে। আমাদের একটা টিপিক্যাল টেস্ট হয় তো, চিকেন পকোড়ার বাইরে কোটিং মুচমুচে, ভেতরে ময়েস্ট অ্যান্ড জুসি। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ওহো ফাটাফাটি, পেঁয়াজ, ট্রুলি ডিলিশিয়াস। এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। তবে চাট মশলা দিয়েছিলেন, মিট মশলা দিয়েছিলেন, এই সব কিছু মিলে একটা দারুণ স্বাদ। গোলমরিচ ছিল, ওই আলু ভাজাটা পোস্ত দিয়ে, ওটা যদি ঘরোয়া স্বাদ হয় তাহলে এটাও ঘরোয়া স্বাদ। কি রেস্টুরেন্ট স্টাইল আমি বলবো না, বাড়িতে যদি চিকেন পকোড়া করেন ছোটো ছোটো বাইট সাইজ, যেমন সুন্দর স্বাদ পাবেন সেরকম। এবারে আলুর পরোটা খাবো। সুন্দর আলুর পরোটা, বেশ মুচমুচে করে ভাজা তৈরি হচ্ছিল যখন, তখন দেখলাম আলুর মশলা, এবং বেশ ভালো পরিমাণে আলুর মশলা গেছে। তো এখানে টমেটো কেচাপ কাসুন্দি দেওয়া হয়েছে, কিন্তু আগে শুধু এই আলুর পরোটাটা ট্রাই করবো। এই যে আলুর মশলা না, এর মধ্যে ছাতু আছে, সেই ছাতুর স্বাদ আছে, ওই জন্যই ব্যাপারটা অন্য রকম লাগছিল। হালকা হালকা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আছে। যদি একটু হেভি ব্রেকফাস্ট করতে চান তাহলে সবসময় আলুর পরোটা সব জায়গাতেই। আর যদি হালকা খেতে চান, যে জার্নিতে কোনো অসুবিধা হবে না, তাহলে রুটি আলু ভাজা, ব্যাস একদম ফাটাফাটি। আলুর পরোটাটা আমার স্ট্যান্ডার্ড লেগেছে, তবে ওই দুটোর সাথে আমি খুব বেশি রিলেট করেছি এবং খুব বেশি এনজয় করেছি, এটা বলতে পারি। আদি শেফালি হোটেলে জলখাবারটা বেশ পর্যাপ্ত পরিমাণেই হলো এবং খাবারের স্বাদ তো বেশ ভালোই ছিল। এখন আমি চাইলে চিত্তরঞ্জন হয়ে দেওঘর পৌঁছে যেতেই পারি, কিন্তু আমি ভাবলাম যে একটা ছোট্ট ডিটোর নিয়ে মাইথন থেকে ঘুরে আসা যাক। হাইওয়ে থেকে মাইথন যাওয়ার পথে যে ছোট্ট ডিটোর আপনি নেবেন, সেই রাস্তাটা দারুণ সুন্দর, সবুজে ঘেরা, এবং মাইথন ড্যামের ওপর থেকে দৃশ্য যে অনন্য সুন্দর সেটা তো আপনারা সবাই জানেন। এই ড্যামের ওপরের রাস্তা দিয়ে গাড়িতে করে অথবা হেঁটে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা খুব ভালো হয়। সেদিন অবশ্য সূর্য ছিল মাথার ওপরে এবং গরমটাও যথেষ্ট ছিল, কিন্তু তাও ভালো লাগছিল। কিছু দূর গিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। সামনে এই ড্যামের দারুণ সুন্দর দৃশ্য আমাকে আরও একবার মুগ্ধ করলো। গত বছরে আমি আগস্ট মাসে ধানবাদে 2টো এপিসোড শ্যুট করেছিলাম। ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, ওই উসরি, তারপরে তোপচাঁচি, এই সমস্ত, এবং ধানবাদেরও খাবার দেখিয়েছিলাম। তো ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও লাস্টে দিয়ে দেবো। কেন বলছি এটা, কারণ গত বছর ওই আগস্টের মাঝামাঝির ওই সময়টায় ধানবাদ থেকে ফেরার পথে আমি এই মাইথান এসেছিলাম। তো তখন যেহেতু বর্ষা, একেবারে ভরা বর্ষা ছিল, জল প্রচুর ছিল। এখন তো দেখছি যে বেশ অনেকটাই জায়গায় জল কমে গিয়েছে এবং কিছু কিছু জায়গায় চড়া দেখা যাচ্ছে, গরু চড়ছে। তবে ভালো লাগছে দাঁড়াতে। তবে প্রচণ্ড গরম আছে, এটা নো ডাউট, কিন্তু গত বছর যখন একদম ভরপুর জল ছিল, দেখতে ফাটাফাটি লাগছিল। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে বোটিং হয়। এই জায়গাটা অবশ্য ঝাড়খণ্ডের দিকে, পশ্চিমবঙ্গের দিকে বোটিং হওয়ার আর একটা জায়গা আছে। তবুও এই ঝাড়খণ্ডের দিকের যে বোটিংয়ের টিকিট কাউন্টার, সেই জায়গাটা একবার দেখে নিন। এখানে গাছের ছায়ায় দাঁড়িয়ে প্রাণটা একটু শীতল হলো। চোখ জুড়ে দেখছিলাম এই দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তারপরে নিজেকেই নিজে বললাম যে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে, অতএব মাইথন ড্যামকে টাটা বাই বাই করে আরও একবার গাড়িতে উঠে বসলাম। মাইথন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং ধানবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ধানবাদে কোথাও আমরা লাঞ্চ করব, এমনটাই আমার প্ল্যান। কোথাও ইন দ্য সেন্স বলে একটা মটন পেয়ালি বলে একটা জায়গা দেখছি আমি, এবং গুগলে তার ভালো ভালো রিভিউ দেখছি। এই আসার পথে আমি চেক করছিলাম যে ধানবাদে আদার দ্যান তিওয়ারি মাটন, যেটা আগেরবার তিওয়ারি হোটেল আমি ফিচার করেছিলাম, সেইটা ছাড়া আর কোথায় লাঞ্চ করা যায় যেখানে ভালো ঝাড়খণ্ডি মাটন পাওয়া যাবে। তো এই মাটন পেয়ালি জায়গাটা খুঁজে পেলাম, কিন্তু ওদের যে নাম্বারটা দেখতে পাচ্ছি সেই নাম্বারটা নট রিচেবল। যাওয়া তো যাক, 1 ঘন্টা 5 মিনিট লাগবে যেতে বলছে, অ্যারাউন্ড 43 কিলোমিটার এখান থেকে। এবং সেখানে গিয়ে আশা করা যায় দোকানটায় খাওয়া দাওয়া পাওয়া যাবে, ভিডিও শ্যুট করা যাবে। অতএব আরও একবার চড়ইবেতি। কিছুটা দূর হাইওয়ে দিয়ে যাওয়ার পরে ধানবাদ যাওয়ার উদ্দেশ্যে আরও একবার ডিটোর নিতে হলো। এই রাস্তাটাও অসম্ভব সুন্দর, দুদিকে দারুণ সুন্দর সবুজ আপনার মনকে প্রফুল্ল করবে।
গুগল লোকেশন দেখতে দেখতে চলেছিলাম এবং গুগল ম্যাপ আমাকে যেখানে এসে দাঁড় করালো সেই জায়গাটা একটা ছোট্ট দোকান, মাটন পেয়ালি বলে একটা বোর্ড দেওয়া ছিল। ভেতরে ঢুকে দেখলাম পরিচ্ছন্ন ব্যবস্থা, এখানকার সার্ভিস এরিয়া বা ছোট্ট কিচেন যেটা আপনি বলতে চান। কিছু মানুষ দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলেন, কিন্তু এ কি, মাটন প্রায় শেষ। আমি তো দুঃখিত হয়ে গেলাম। তখন এনারা আমাকে বললেন যে এনাদের আরও একটা আউটলেট আছে যেখানে রান্নাবান্নাও হচ্ছে, সেখানে চলে যেতে। অতএব আর কি, সেখানে আরও একবার পৌঁছে গেলাম, কারণ মাটন পেয়ালি খেতে হবে তো। ইফ আই এম প্রোনাউন্সিং ইট রাইট, তাহলে এই চকটার নাম হচ্ছে কুড়মিরি চক। আর এখানেই হচ্ছে মাটন পেয়ালির আর একটা জায়গা। আমাকে ওদের ওইখানটা থেকে বললো যে এখানটাতেই যেতে, এখানে মাটন রান্নাও হচ্ছে। ওখানে তখন মাটন অলমোস্ট শেষ হয়ে এসেছিলো। চলুন ভেতরে যাই এবং মাটন পেয়ালি বস্তুটা কি সেটা আপনাদেরকে দেখাই এবং নিজেও দেখি। इसी को प्याली बोलते हैं क्या? इसको अट्ठे बोलते हैं, जो बोलते अच्छा, ये मटन अट्ठे देवघर वाला। हैं। हाँ, देवघर। अच्छा अच्छा, मटन अट्ठे अलग हो गया और आप लोगों का जो प्याली है वो अलग हो गया। अच्छा, यही मटन प्याली है। अच्छा, इसमें कितना क्वांटिटी का मीट है? 14 किलो। वाह वाह। गोल की जीरा का मसाला रहता है क्या? अच्छा, नहीं, झारखंड में जैसे गोल की जीरा बहुत यूज़ होता है। हाँ, একটা জিনিস বেশ বুঝতে পারছিলাম যে এই জায়গাটার পপুলারিটি আছে। দুপুরবেলায় বেশ অনেক মানুষজন এখানে খেতে এসেছেন। শালপাতার থালায় খাবার পরিবেশন হচ্ছিল, যেমন ট্র্যাডিশনালি ঝাড়খণ্ডে তৈরি হয়। আর পুরো দোকান জুড়ে মাটনের খুশবু একেবারে ফাটাফাটি ছিল। সার্ভিস এরিয়ায় মানুষজন ব্যস্ত ছিলেন, আর ওই যে বলছিলাম মাটনের খুশবু একেবারে ফাটাফাটি। ये है चुस्ता। अच्छा, ये गोटा देते हैं या काट के देते हैं? कटिंग कर देते हैं। अच्छा अच्छा, कितना दाम हो गया चुस्ता का? 200 रुपये। अरे वाह, बहुत बढ़िया, ठीक है। अच्छा, ऐसे काट के पीस करके देते हैं। हाँ, कोई अगर एक दो पीस लेना चाहे तो? नहीं, इसको गोटा बेचते हैं। अच्छा, गोटा बेचते हैं लेकिन काट के देते हैं। हाँ, कटिंग कर देते हाँ, समझ गया। पीस जो कोई मांगेगा वो दे देंगे? हैं। हाँ, चॉइस। अच्छा, चॉइस का पीस दे देंगे। देखिए, सीधा सीधा सीधा। हाँ हाँ हाँ, खाते हैं आप यहाँ पे? अच्छा, कैसा लगता है यहाँ पे? बहुत अच्छा लगता है। अच्छा, आप क्या ये मतलब प्याली वाला ही खाए या अट्ठे खाए हैं? अच्छा का है। अच्छा, प्याली क्यों बोलते हैं इसको? देखिए, हम लोग एक यूनिक नाम चाहते थे हाँ। और हम लोग बस कढ़ाई में बनाते हैं और प्याली में सर्व करते हैं, इसीलिए हम लोग मटन प्याली नाम रखे। अच्छा, मतलब जो मिट्टी का जो वो होता है जी, वो जी। प्याली टाइप का होता जी, है, जी। इसीलिए मटन प्याली। जी। मैंने सोचा कि क्या है मटन प्याली, तो वही जो मैं जिज्ञासा कर रहा। ठीक है, और दुकान का टाइमिंग क्या है? टाइमिंग 11 बजे से रात 10 बजे तक अच्छा, रोज? रोज। और दिन में कितना बन जाता है? वहाँ पे बन रहा था, मैंने देखा अराउंड 60 kg 60 kg हो जाए। और एक खस्सी मीट है? खस्सी, प्योर खस्सी, हम Pure लोग सामने खस्सी का। जाके कटवाते हैं। अच्छा अच्छा सब कुछ हम लोग खुद से जाके करते अच्छा अच्छा, हैं। जी। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এনাদের যে আরেকটা দোকান আছে যেটা পুরনো সেট আপ, যেটা আমি গুগল দেখে গিয়েছিলাম, ওখানেও দেখলাম ছোটো ছোটো মাটির পাত্রে পরিবেশন হচ্ছে এবং ওই পাত্রগুলোকে এনারা বলছেন পেয়ালি। যেমন আমরা পেয়ালা বলে থাকি, কাপের বাংলা পেয়ালা, সসারের বাংলা পিরিচ, জানেন তো আপনারা পেয়ালা পিরিচ। নামটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু আজকাল সমস্ত কিছু ইন্টারেস্টিংভাবে বিক্রি করা হচ্ছে খাবার, যাতে বেশ একটা ট্রেন্ড সেটের ব্যাপার হয়। মাটন যেটা দেখলাম বেশ মানে কি বলবো, টেম্পটিং মনে হলো। ওদিকে পেছনে রান্না হচ্ছে, কয়লার আছে, আর বেশ সুন্দর মশলার সুবাস আসছে। আর এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি বলি, এখন দুপুরবেলায় অনেক মানুষজন বসে খাওয়া দাওয়া করছেন, বেশ কমফোর্টেবল, অনেকগুলো পাখা চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। পেছনে কয়লার উনুনে রান্না হচ্ছে, এদিকে সার্ভিস হচ্ছে, ভাত তার সাথে পাঁপড় ভাজা, যেমন টিপিক্যাল রাঁচিতে বলুন বা ধরুন ধানবাদে বলুন, ওই যে পাঁপড় ভাজা দিয়ে দেয়, লম্বা যে পাঁপড়গুলো হয় রং বেরঙের। মাটন পেয়ালি এক পোর্শানে 2 পিস। আমি বলেছিলাম আমাকে একটা নলির পিস দিতে, এনারা নলির পিস দিয়েছেন। এই হচ্ছে এরকম একটা নলি, এই যে নাইস, এই হচ্ছে নলির পিস আছে। এখানে আর একটা পিস আছে, আমি জানি না এটা আমাকে 3 পিস কেন দিয়েছে। আরে বাহ, এটা তো আমাকে 3 পিস দিয়েছে, যদিও এটা একটুখানি চর্বি বেশি আছে। তো 3টে পিস এখানে নিয়ে একটু এই ঝোলটা ঢালা যাক। জিরা গোলমরিচের ফ্লেভার আছে, গরম মশলারও ফ্লেভার আছে, নাইস অ্যান্ড স্পাইসি। গোলমরিচের দারুণ উষ্ণ ঝাল, যেমনটা এদিকে পছন্দ করা হয়। এই যে ঝাড়খণ্ডে বেশিরভাগ জায়গাতে ওই যে গোলকি জিরার যে মশলাটা থাকে, এখানে সেটা আছে, গোটা গরম মশলাও আছে, এটা দারচিনি। ওই গোলকি জিরার যে স্পাইস, সেটা গলায় বেশ ভালো পরিমাণে লাগবে। কিন্তু আরও কিছু আছে মশলায়, যেটা হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু খেতে বেশ লাগছে। আর ঝোলের সাথে এই গ্রিন চাটনি দিয়েছিল এরা, সেই গ্রিন চাটনিটা মিক্স হয়ে গেছে এবং টিপিক্যাল ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা,
ঝোলের ফ্লেভারটা আরও বাড়িয়েছে। মুখের মধ্যে না, এই ঠোঁটে এইসব জায়গায় বেশ একটা উষ্ণ গরম ঝাল ঝাল ব্যাপার আছে। আমি একটা নলির মাংস চেয়েছিলাম, এনারা একটা নলির মাংস দিয়েছেন। অবশ্য ওই নলি থেকে মাংস অনেকটাই বেরিয়ে গিয়েছে, কিন্তু তবুও নলিটাকে ট্রাই করতেই হবে। কামানে কার্তুজ আছে কি নেই সেটা আগে দেখতে হবে। অল্প ছিল, মশলাদার ঝোল। এইদিকে একটু এরকম স্পাইসি ব্যাপারটা চলে, মাংস খাওয়া যাক। এটা মেটে ভালো খেতে, ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এবার এই নলিটা খাওয়া যাক। আগেও দেখেছি, এখনও দেখছি, মাটন কিন্তু এখানে একদম মেল্ট ইন মাউথ টাইপের হয় না, একটা বাইট থাকে যেটা আছে। স্পাইসি মিট পছন্দ করলে ঝাড়খণ্ডে মিট ট্রাই করবেন, কখনো ভালো লাগবে। ধানবাদ চত্বরে আমি প্রথমবার এখানে খেলাম, গত বছর এখানে এই দোকানটা ছিল না, মাস 4-5 হয়েছে এমনটা জানলাম। তবে মাংসটা ভালো, স্পাইসি, ঠিকঠাক সিদ্ধ, বেশ সুন্দর খেতে। একটা ভালো মাটন খাওয়ার এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। চিকেনটা খেলাম, এটাও ভালো ছিল। চিকেনটা ভালো ছিল, চিকেন কারিটা। ও চিকেন খেয়েছে, ওকে আর ভিডিওতে নেওয়া হয়নি। মাটনটা ভালো ছিল, মানে বেশ ঠিকঠাক। আর একটু নরম হলে আর একটু জবরদস্ত লাগতো, এটুকু আমি বলতে পারি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। স্টে টিউনড উইথ জিপসি বাঙালি। টাটা।